অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের কৃষি। দেখো, শুধু যারা ক্লাস 10-এ পড়ছো তারা না, যে কোনো ক্লাসের ছাত্রই হও না কেন বা অন্য কোনো কাজে তোমাদেরকে লাগতে পারে, যদি ভারতের কৃষি সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও, তাহলে এখন থেকে যে ভিডিওগুলো তৈরি করছি, ভিডিওগুলো পরপর করে তোমরা দেখো। আজকে আমি আলোচনা করব ভারতের কৃষিকাজ সম্পর্কে, ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য, কত ধরনের কৃষিকাজের শ্রেণী বিভাগ আছে। তাহলে ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবে না। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে আজকে কোন টপিকসটা আমরা আলোচনা করবো বলেছিলাম? ভারতের কৃষি, তাই তো? তাহলে দেখো, ভারতের কৃষি, তাহলে আমার প্রথম আগে জানতে হবে যে কৃষি কাজ কাকে বলে। মানে ভারতের কৃষি পড়ো যাই পড়ো না কেন, তাহলে প্রথম আলোচনার বিষয় হচ্ছে কি, কৃষিকাজ বলতে কি বোঝো। তো তোমরা যারা ছোটবেলা থেকে পড়াশোনা করছো, তোমাদের অনেকেরই ধারণা কৃষিকাজ মানে কি, যে মাঠে যে ধান গম বা পাট বা যা চাষ করা হয় সেগুলোকে কৃষিকাজ বলে। আসলে ব্যাপারটা তা না। দেখো, তোমাকে ভালো করে বুঝতে হবে যে সরাসরি মাটিকে কর্ষণ করে যে কাজ করা হয় তাকেই কৃষিকাজ বলা হয়। আমি উদাহরণ হিসেবে বলছি। দেখো, তুমি ধরো কোথাও দেখতে পেলে যে কোথাও একটা পোল্ট্রি মুরগির ফার্ম তৈরি হচ্ছে, তুমি দেখতে পেলে। আবার কোথাও দেখলে যে কেউ মাছ চাষ করছে, এটাও দেখতে পেলে। মাছ চাষ কেন বলছি, পুকুরের সাথে কিন্তু এই মাছ কিন্তু চাষ করা যায়, বোঝা গেল? তাহলে পোল্ট্রি মুরগি লালন পালন করা, মাছ চাষ করা, বা কেউ ধরো মৌমাছি প্রতিপালন করলো, মৌমাছি প্রতিপালন করলো, তাহলে ওটাও কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে। মানে সরাসরি মাটিকে কর্ষণ করে বা সরাসরি প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত যে কাজ, তাকেই বলা হচ্ছে কৃষিকাজ করা, বোঝা গেল? তাহলে সেই অর্থে কেউ যদি ধরো মাঠে ধান চাষ করে, তাহলে সেটাও কৃষিকাজ। কেউ যদি পোল্ট্রি মুরগির ফার্ম তৈরি করে পোল্ট্রি মুরগি লালন পালন করে, তাহলে সেটাও কৃষিকাজ। কেউ যদি মাছ চাষ করে পুকুরে, তাহলে সেটাও কৃষিকাজ। কেউ দেখা গেল মৌমাছি লালন পালন করে সেখান থেকে মধু সংগ্রহ করে, তাহলে সেটাও কিন্তু কৃষিকাজ হিসেবেই ধরা হবে। তাহলে কৃষিকাজের সংজ্ঞা কি এলো তাহলে? তাহলে সরাসরি মাটিকে কর্ষণ করে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত ভাবে যে কাজ করা হয়ে থাকে তাকে কি বলা হচ্ছে? কৃষিকাজ। তার আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় কি? ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য। কারণ কি, যারা মাধ্যমিক দেবে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কৃষিকাজের বৈশিষ্ট্য বা ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য লেখো, প্রশ্নমান 3। তাহলে সেটাই নিয়ে আমরা এবার ডিটেলসে আলোচনা করব। দেখো, তাহলে ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, এখানে আমি 1 নম্বরে একটা পয়েন্ট করেছি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা আমি কি পয়েন্ট করেছি? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাহলে জীবিকা সত্তাভিত্তিক বলার কারণ কি? দেখো, আমাদের ভারতবর্ষে ভালো করে বুঝবে, আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে যে জমিগুলোতে যারা চাষ করে, তারা কিন্তু নিজেদের জীবিকা অর্জনের জন্য করে। ধরো কোনো একজন মানুষের বাড়ি ধরো আমেরিকাতে, তাহলে সে কি করবে? ভারতের যে কৃষক তার হয়তো 1 বিঘে জমি, আর যে আমেরিকার কৃষক তার হয়তো একটা জমি 500 বিঘে। আশা করি যারা গ্রামে থাকো তারা তো বিঘে ব্যাপারটা বোঝো। তাহলে দেখো, ভারতে যে কৃষক থাকে তার একটা জমির আয়তন কত হয়? 1 বিঘে জমি। আর আমেরিকাতে যে কৃষক তার একটা জমির আয়তন কত হয়? 500 বিঘে জমি। তাহলে ভালো করে বোঝো, এই 1 বিঘে জমিতে যে ফসলটা চাষ হবে, সেই ফসলটা বিক্রি করে সেই কৃষক কি করতে পারবে? তার বাড়ির জীবিকা নির্বাহ করতে পারবে। ধরো কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ কাঠমিস্ত্রি কাজ করে, সে সেখানে কাজ করে কিছু টাকা পায়, সেখান থেকে তার ফ্যামিলিটা চলে, অর্থাৎ তার খাদ্য বস্ত্র সামান্য কিছু বাসস্থানের সংস্থান হয়। কিন্তু আমেরিকার যে কৃষক, সে 500 বিঘে জমি যখন গম একবারে বিক্রি করে, তখন তার কিন্তু সেখান থেকে গাড়ি বাড়ি বা বিজনেস প্ল্যানও করতে পারে। তাহলে এটা কি হচ্ছে? তাহলে ভারতের কৃষিতে কিন্তু বিজনেস প্ল্যানটা হয় না, ভারতের কৃষকরা চাষ করে শুধুমাত্র তার নিজের জীবিকা নির্বাহ করার জন্য। যার জন্য আমি 1 নম্বর পয়েন্টে লিখেছি, দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক মানে কি? জাস্ট কৃষক তার নিজের জীবন জীবিকা জন্য এই কৃষিকাজটা করে থাকে। দ্বিতীয় পয়েন্টে দেখো আমি লিখেছি জনসংখ্যার চাপ। ভারতবর্ষের জনসংখ্যা তো জানো, আমি যদি 2021 সালের ডেটা ধরি, 2021 সালের ডেটা কিন্তু সব জায়গাতে কিন্তু এখনো পাবলিশ হয়নি। এখনো অনেক জায়গাতে কিন্তু সেই 2011 সালের ডেটাই চলছে। 2011 সালে ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি। আর 2021 সালে যে ডেটাটা আছে দেখবে, সেখানে প্রায় 140 থেকে 141 কোটি জনসংখ্যা আছে। তাহলে ভারতবর্ষে এত বেশি জনসংখ্যা যে এখানে কিন্তু এই জনসংখ্যার চাপ থাকার জন্য এখানে কিন্তু মানুষের কিন্তু খাদ্য ফসল বেশি চাষ করতে হয়। অর্থাৎ তোমার বাড়ির পাশে যদি কোনো চাষের জমি থাকে, সেখানে দেখবে
ধান, নালে গম, নালে আলু, পটল, ঝিঙে, উচ্ছে, মানে কি যেগুলো মানুষের খাবারের জন্য কাজে লাগে, তাহলে সেটাই কিন্তু বেশি চাষ করা হয়। আর ভারতের মতো দেশে কিন্তু মেনলি কি হয়, ধান নাহলে গম চাষ করতে হয়, কারণ কি ওটা খেয়ে মানুষ বেঁচে থাকে। বোঝা গেল? এই জনসংখ্যা চাপের জন্যই কিন্তু খাদ্য ফসলের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য গেল। তাহলে 1 নম্বরে বললাম জীবিকা সত্ত্ব ভিত্তিক, 2 নম্বরে বললাম জনসংখ্যা চাপ, 3 নম্বর হচ্ছে কৃষিতে পশু শক্তির প্রাধান্য বেশি। এটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে, এই কৃষিতে পশু শক্তির প্রাধান্য বেশি ব্যাপারটা কি। তুমি যদি একটু উন্নত দেশে দেখো, তাহলে কি দেখবে, চাষ করার জন্য সেখানে কি ব্যবহার করা হয়, ট্রাক্টর, হারভেস্টার, এসব ব্যবহার করা হয়। আর আমাদের ভারতবর্ষে যদি একটু প্রাচীন যুগে চলে যাও, তাহলে সেখানে কি ছিল, সেখানে ছিল হচ্ছে নাঙল। সেখানে নাঙল ছিল। এই নাঙল দেখবে, নাঙল যে টানে, মানে নাঙল যে টানতে হয়, তাকে সেখানে কারা থাকে, সেখানে যে ছেলে গরু থাকে, যাদেরকে বলা হচ্ছে কি বলদ গরু, যাদেরকে বলা হয়, যে বলদ গরু যারা আছে, এই বলদ গরু হচ্ছে এখানে নাঙল হিসেবে টানা হয়। বোঝা গেল? আর পেছন থেকে যে নাঙলটা ঠেলে, সেটা কারা ঠেলে, মানুষ ঠেলে, মানে পেশি শক্তির কথা বলা হচ্ছে। তাই ভারতের কৃষিতে কিন্তু পশু আর পেশি শক্তির প্রাধান্য বেশি। অর্থাৎ এখানে পশু হচ্ছে তার শক্তি, মানে সে নাঙলটাকে টানছে, আর মানুষ হচ্ছে সেই কাজটাতে সহযোগিতা করছে। শুধু আমি নাঙল ঠেলার কথাই বলছি না, এখানে কিন্তু কোদাল চালানোর কথাও বলছি। তাহলে কোদালের সাহায্যে যখন জমি তৈরি করা হবে, তাহলে সেটা মানুষের পেশি শক্তি। আর গরুর সাহায্যে যখন নাঙল টানা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে পশু শক্তি। তাহলে ভারতের কৃষিতে কিন্তু এই পশু শক্তির প্রাধান্য কিন্তু এখনো বেশি। আর একটা মেন যেটা পয়েন্ট, সেটা হচ্ছে মৌসুমী বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল। আমাদের ভারতবর্ষে, তোমরা অলরেডি জানো, জানো বলছি কেন, কারণ আমি অলরেডি কিছু আগের ভিডিওতে ভারতের জলবায়ুতে মৌসুমীর প্রভাব এটা তৈরি করেছি, দেখবে। তো ওখানে তো বলা আছে, দেখবে ভারতে মৌসুমী বায়ু দুবার আসে। দুবার আসে বলার কারণ কি, একবার দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, আসে বলতে বৃষ্টিপাত যখন ঘটায়, আর যখন শীতকাল হচ্ছে, যখন প্রত্যাগমন বলা হয়, তখন হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে হচ্ছে মৌসুমী বায়ুটা আসে। তাহলে ভারতে দুবার মৌসুমী জলবায়ু প্রাধান্য দেখা যাচ্ছে। তাহলে যখন বৃষ্টিপাত থাকে, এই বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করেই কিন্তু ভারতে ফসলটা হয়। দেখবে আমরা যেটাকে বর্ষাকাল বলি, এই বর্ষাকালে কিন্তু ধান চাষ করা হয়, কখনোই কিন্তু আলু বা গম চাষ খুব একটা করা হয় না। কিন্তু শীতকালে যখন মৌসুমী প্রত্যাগমন করে, তখন কিন্তু বেশি বৃষ্টিপাত হয় না। তাই তখন কি চাষ করা হয়, আলু চাষ করা হতে পারে, তোমাদের হচ্ছে গম চাষ করা হতে পারে, অর্থাৎ শীতকালীন যে ফসল। তাহলে আমাদের মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করতে হচ্ছে, যে বছর মৌসুমী বৃষ্টিপাত ভালো হবে, সেই বছর ধান চাষ ভালো হবে। যে বছর মৌসুমী বৃষ্টিপাত ভালো হবে না, সেই বছর ধান চাষ ভালো হবে না। তাহলে কি, আমাদের কৃষিতে যেহেতু প্রধান ফসল কি, আমাদের ভারতবর্ষের প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান, তাহলে এটা কিন্তু পুরো মৌসুমী জলবায়ুর উপরে নির্ভর হচ্ছে। বৃষ্টি হলে ধান ভালো হচ্ছে, বৃষ্টি না হলে ভালো ধান চাষ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর। আর একটা কি, জলসেচের ব্যবহার। গোটা ভারতবর্ষে তুমি যদি দেখো, তাহলে সব জায়গাতে কিন্তু সমানভাবে কিন্তু বৃষ্টিপাত হয় না, বা সব জায়গাতে প্রত্যেক বছর যে মৌসুমী বায়ু যে বৃষ্টিপাত ঘটাবে এমনটা না। তাহলে যেখানে বৃষ্টিপাত ঠিকঠাক হয় না, সেখানে দেখবে জলসেচ করা হয় কিসের মাধ্যমে, সেখানে দেখবে ক্যানেল থাকতে পারে, বা আমরা যেটাকে খাল বলি, আর কি থাকতে পারে, পুকুর থাকতে পারে, বা নলকূপ থাকতে পারে। তাহলে ক্যানেল বা খালের সাহায্যে হচ্ছে জলসেচ করা হয়। যাদের বর্ধমান জেলাতে বাড়ি, তোমরা জানো ডিভিসি, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। এই যে ডিভিসি ক্যানেল থেকে যে জলটা ছাড়া হয়, সেই জলটা কিন্তু মেনলি চাষের কাজেই ব্যবহার করা হয়। আবার অনেক জায়গাতে কি করা হয়, পুকুর খনন করে রাখা হয়, বর্ষাকালে সেখানে বৃষ্টির জলটা জমা থাকে, যখন অন্য ঋতু আসে, বর্ষা থাকে না, তখন ওই পুকুরের জলটাই স্যালো বা মোটরের সাহায্যে জলটা তুলে কিন্তু তখন চাষ করা হয়। আর নলকূপ মানে কি, যেটা হচ্ছে গভীর ভূপৃষ্ঠের মধ্যে পাইপলাইনের সাহায্যে জল তোলা হয়, সেটা হচ্ছে নলকূপ। তাহলে এটা গেল হচ্ছে 5 নম্বর, জলসেচের ব্যবহার। তাহলে 5টা আমি এক এক করে বলি। প্রথম বললাম জীবিকা সত্তা ভিত্তিক, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার চাপ, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কৃষিতে পশু শক্তি আর পেশি শক্তির প্রাধান্য বেশি, 4 নম্বরে কি বললাম, মৌসুমী বৃষ্টিপাতের উপরে নির্ভর, আর 5 নম্বরে কি বললাম, জলসেচের ব্যবহার। এটুকু লিখলেও কিন্তু তোমরা হয়তো 3-এ 3 পেয়ে যাবে, কিন্তু ডিটেলসে জানার জন্য তোমাকে আরো কয়েকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। আর কি পয়েন্ট আছে দেখো, এখানে হচ্ছে দেখো ক্ষুদ্রাকৃতি জমি জোত। আমি একটু আগে তোমাদেরকে দুটো দেশের তুলনা করে বলেছিলাম, দেখো একে বলেছিলাম যখন আমি ভারতবর্ষের কোনো জমির ক্ষেত্রে যাব, তখন তুমি কি দেখবে, এক একজন জমির মালিক, কেউ বলবে যে আমার 10 কাঠা জায়গা বা কাঠা জায়গা, কেউ বলবে আমার 1 বিঘে জায়গা, এইভাবে বলবে। কিন্তু কখনোই কিন্তু কেউ বলবে না যে আমার 500 বা 1000 বিঘে জমি। কিন্তু যখনই তুমি এই জমির ক্ষেত্রে আমেরিকাতে চলে যাও,
যখন তুমি আমেরিকাতে যাবে তখন কোনো একজন কৃষককে জিজ্ঞেস করবে যে আপনার জমির পরিমাণ কত, সে তখন বলবে আমার একটা জমি 500 বিঘে। তাহলে যে কৃষি 500 বিঘে, তার মানে কি এর জমির আয়তন অনেক বেশি, আর সেখানে 1 বিঘে কি অনেকই ক্ষুদ্র। তাহলে ভারতবর্ষে কৃষির আর একটা অন্যতম বৈশিষ্ট্য, এখানে কিন্তু কৃষি জমির জোতগুলো একটা ছোট হয়, অর্থাৎ কৃষি জমির পরিমাণ অনেক ছোট থাকে। মানে এখানে তো যৌথ পরিবার ছিল আগে, এক লোকের হয়তো 10 ছেলে, কারো যদি 10 বিঘে জমি থাকে তার 10টা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এইভাবে না আস্তে আস্তে কিন্তু ভারতের কৃষকের কি হয়েছে, জমির পরিমাণ, মাথা পিছু জমির পরিমাণ কম। এরপর আরেকটা কি বৈশিষ্ট্য, 7 নম্বরে দেখো, কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। এটা হওয়ার কারণ কি, ভারতবর্ষে যে কৃষক আছে, ভারতবর্ষের কৃষকরাই কিন্তু বেশিরভাগ কিন্তু এডুকেটেড নয়। এখন বর্তমানে এডুকেটেড হচ্ছে, কিন্তু আমি যদি একটু ব্যাকে যাই তখন কিন্তু ভারতবর্ষের কৃষক কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে অনেকটা কিন্তু এখনো ব্যাকডেটেড আছে। ধরো তুমি আমেরিকা বা অস্ট্রেলিয়াতে যদি যাও, সেখানে কৃষক দেখবে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে, তারপর তারা চাষবাস করছে। আর আমাদের ভারতের কৃষকরা কি হয়, তারা চাষবাস করে লোকালে যে বাজার থাকে সেখান থেকে তাদের কাছে জিজ্ঞেস করে যে আমি জমিতে কি সার দেবো, কি কীটনাশক দেবো। যার জন্য কিন্তু ভারতে যে কৃষক আছে তারা ঠিকভাবে এই কীটনাশক আর রাসায়নিক সারটা না নিয়ন্ত্রিত করতে পারে না, মানে অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ মাটিতে আমি যে সারটা ব্যবহার করব তার আগে না মাটির আমার কি জানতে হবে, পিএইচ এর মান জানতে হবে। এই পিএইচ এর মান জানতে গেলে জানতে হবে, পিএইচ এর সাহায্যে কি জানা যায়, যে মাটি অম্লত্ব বেশি না খারত্ব বেশি। তাহলে যদি আমার অম্লত্ব বেশি থাকে সেটাও চাষের পক্ষে ভালো না, যদি খারত্ব বেশি থাকে তাহলে সেটাও চাষের পক্ষে ভালো না। তাহলে সেই খারত্ব কি করে কমানো যায়, অম্লত্ব কি করে কমানো যায়, সেই রকম কোনো সয়েল টেস্ট না করেই কিন্তু কৃষকরা কি করে, বাজার থেকে সার কিনে নিয়ে এসে সরাসরি সারটা দিয়ে দেয়, হয়তো ওই সারটা ওই জমিতে দরকারই ছিল না। তারপর বিভিন্ন কীটনাশক তো আছে। তাহলে এই অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক আর রাসায়নিক সার ব্যবহার করার ফলেও কিন্তু ভারতে কিন্তু এটাও একটা কৃষির বৈশিষ্ট্য। 8 নম্বরে দেখো, খাদ্যশস্যের প্রাধান্য। আচ্ছা, খাদ্যশস্যের প্রাধান্য লেখার কারণ কি, দেখো খাদ্যশস্যের প্রাধান্য লেখার কারণ আমি প্রথমে একটা পয়েন্টে তোমাদেরকে বলেছি যে ভারতের যে কৃষক তারা কি করে, তারা আলু, পটল, ঝিঙে, উচ্ছে বা ধান, গম, মানে এইসব খাদ্য ফসলগুলো চাষ করে। আসলে মার্কেট ভ্যালু তো কিন্তু অন্য ফসলে, মানে যেগুলো ব্যবসা করা যায়, যেমন ধরো তুলো। তুলো কি খাবারের জন্য? মোটেও না। তুলো কিন্তু, তুলো থেকে সুতো তৈরি হয় যেটা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবসা, মানে বাণিজ্যিক কাজের জন্য লাগানো হয়। কিন্তু এই তুলো কিন্তু সেই পরিমাণে চাষ করে না ভারতবর্ষে। কেন করে না? কারণ ভারতবর্ষে যেহেতু আগেই বলেছিলাম জনসংখ্যার চাপ বেশি। তাহলে যেখানে জনসংখ্যার চাপ বেশি সেখানে খাদ্যশস্যের চাপ থাকবে, মানে খাদ্যশস্য বেশি প্রয়োজন হবে। যার জন্যই কিন্তু এখানে চাষিরা কি করে, প্রথম টার্গেট তাদের থাকে যে আমি খাদ্য ফসল চাষ করব, তাহলে আমার মার্কেটে ভালো খাদ্য ফসলটা বিক্রি হবে। এর জন্য মানুষরা কি করে, বেশিরভাগ কিন্তু এই খাদ্যশস্যের চাষ করে, কখনোই কিন্তু বাণিজ্যিক ফসল চাষ করতে পারে না। এরপরে কি আছে দেখো, 9 নম্বর পয়েন্ট হচ্ছে পশু খাদ্যের অভাব। পশু খাদ্য বলতে পশুদের জন্য যে বিভিন্ন ঘাস চাষ করা যায়, তো সেই ঘাসগুলো যদি চাষ করা হয় সেগুলো মার্কেটে বিক্রি করা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেখবে ভারতে যে গরু হয়, গরু মানে দুধ দেওয়ার জন্য যে গরুগুলো লালন পালন করা হয়, তো সেই গরুগুলো দেখবে দিনে হয়তো 10 লিটার দুধ দেয়, কিন্তু যখনই দেখবে একটা অস্ট্রেলিয়ান কাউ মানে গরু, সে দেখবে 50 লিটার দুধ দেয়। কিন্তু তার খাবার কিন্তু তার ঘাস আলাদা, নর্মালি আমাদের এই জমির ঘাস না কিন্তু। তাহলে সেই ঘাস চাষ করেও কিন্তু অনেক টাকা উপার্জন করা যায়। কিন্তু ভারতবর্ষের চাষিদের কাছে হয়তো জমি নেই, বা জমি থাকলেও মূলধন নেই, বা খাদ্য ফসলের যেহেতু চাহিদা বেশি, তাই মানুষ ভাবে যে আমি কেন গরুর ফসল চাষ করতে যাবো, আমি খাদ্য ফসলই চাষ করব। তাহলে ভারতের মানুষের কিন্তু এই খাদ্যশস্যের, পশু খাদ্যের একটা অভাব, অর্থাৎ খাদ্য ফসলের চাষে প্রাধান্য কিন্তু বেশি দেখা যায়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে বহু শস্যের উৎপাদন। হ্যাঁ, এটা ঠিক কথা, ভারতবর্ষে এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। বহু ফসল মানে কি একই জমিতে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ফসল চাষ করা, যাকে শস্যাবর্তন বলা হয়। এটা জমির পক্ষে কিছুটা ভালো। আর একটা কি, বহু শস্যের উৎপাদন বলার কারণ কি, তুমি একই জমিতে ধান, গম, আলু, পটল, উচ্ছে, ঝিঙে ঋতু অনুযায়ী আলাদা আলাদা চাষ, আলাদা এলাকা অনুযায়ী চাষ, অঞ্চল অনুযায়ী চাষ। পাহাড়ি অঞ্চলে এক ধরনের চাষ, সমভূমি অঞ্চলে এক ধরনের চাষ, আবার একই ভারতে রাজস্থানের দিকে একরকম চাষ, পশ্চিমবঙ্গের দিকে আর এক রকম চাষ। যার জন্য বলা হচ্ছে এখানে বহু শস্যের উৎপাদন তুমি দেখতে পাবে, এক এক জায়গাতে এক এক রকম ফসল হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য। এইবার আমরা আলোচনা করব যে এই যে কৃষিটা, এই ফসলগুলোকে এক একটা ভাগে ভাগ করা যেতে পারে। আমি প্রথমে ব্যবহার অনুসারে ফসলের শ্রেণী বিভাগ করব। ব্যবহার বলতে কি, মানে কখন কোন ফসল কিভাবে হয়। দেখো ফার্স্ট আমি লিখেছি, দেখো খাদ্য ফসল। তাহলে খাদ্য ফসল ব্যাপারটা কি, যে ফসলগুলো মানুষের খাবারের জন্য চাষ করা তাকে খাদ্য ফসল বলে। দেখো এটাই কিন্তু ভারতের কৃষির একটা প্রধান বৈশিষ্ট্য ছিল। যেমন ধরো ধান,
অর্থাৎ ধান থেকে কি হবে, ধান থেকে চাল হবে, সেই চাল কিন্তু আমাদের প্রধান ভাত তৈরি হওয়ার জন্য লাগে, তাহলে এটা আমাদের প্রধান একটা দরকারি জিনিস। নেক্সট কি হতে পারে, আচ্ছা ধান ছাড়া আর কি হতে পারে, আলু পটল যেগুলো তোমাদের প্রতিদিনের কাজে লাগে, তাই তো। আর একটা কি তন্তু ফসল, তন্তু ফসল মানে যে ফসলের মধ্যে আঁশ থাকে, অর্থাৎ যে ফসল থেকে তুলো বা সুতো যে এইসব জিনিসগুলো আর কি হয়, বিশেষ করে আঁশ থাকে, তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে তন্তু জাতীয় ফসল। যেমন হচ্ছে তুলো আর কি পাট। তাহলে এইসব ফসলের থেকে কিন্তু আঁশ সংগ্রহ করা হয়, যেখান থেকে কিন্তু সুতো তৈরি করা হয়। তৃতীয় কি, বাগিচা ফসল। বাগিচা মানে এই ফসলগুলো ফলানোর জন্য তোমাকে আগে বাগান তৈরি করতে হবে, তারপর সেখান থেকে তুমি ফসল পাবে। ধরো তুমি একটা চা বাগান তৈরি করলে, ধরো তুমি কফি বাগান তৈরি করলে, তাহলে চা বা কফি বাগান তৈরি করার পর কিন্তু সেখান থেকে তুমি ফসলটা পাবে। প্রথমে তোমাকে চায়ের চারা লাগাতে হবে, চা গাছ বড় হবে, যত্ন করতে হবে, তারপর সেখান থেকে কিন্তু তুমি চায়ের পাতা সংগ্রহ করবে, বা কমলা লেবু বাগানও তুমি ধরতে পারো। তাহলে এটা হচ্ছে বাগিচা ফসল, অর্থাৎ বাগান তৈরি করতে হবে, তারপর সেখান থেকে তুমি ফসল সংগ্রহ করবে। নেক্সট আছে কি অন্যান্য ফসলের মধ্যে আর কি বলছি, তাহলে ধান, আলু, তুলো, পাট, চা এগুলো তো আছে। এছাড়া হর্টিকালচার বলে একটা কথা আছে, দেখবে এখন বর্তমানে কি করা হয়, শহরের পার্শ্ববর্তী এলাকাতে ওই শহরের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট বাগান তৈরি করে চাষ করা। তো কথার কথা, ধরো এক উন্নত মানের ধরো শাক চাষ করা যেতে পারে, বোঝা গেল, বা বিভিন্ন ফল চাষ করা যেতে পারে, বা ফুল চাষ করা যেতে পারে। তো এই যে ছোট ছোট বাগান তৈরি করে শহরের চাহিদা মেটানোর জন্য চাষ করা হয়, তাকেই কিন্তু অন্যান্য ফসল বলা হয়। এইবার আমরা যাব ঋতু অনুসারে ফসলের শ্রেণী বিভাগ। ঋতু অনুসারে ফসলের শ্রেণী বিভাগের মধ্যে ফার্স্ট যে বিভাগটা আছে সেটা দেখো খারিফ ফসল। খারিফ ফসল মানে কি, দেখো যে ফসল বর্ষার জলকে কেন্দ্র করে চাষ করা হয় তাকে কি ফসল বলা হয়, তাকে খারিফ ফসল বলা হয়। দেখবে যখন বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তখন আশেপাশে জমিতেই কিন্তু প্রথমে কিন্তু ধান চাষ করা হবে। তার মানে কি, এটা কি ফসল হলো, এটা হচ্ছে খারিফ ফসল। অর্থাৎ বর্ষা ঋতুকে কেন্দ্র করে বা বর্ষার জলকে কেন্দ্র করে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ ফসল বলে। তাহলে এখানে ধান চাষ করা যেতে পারে, আর কি হতে পারে, পাট হতে পারে, পাট। নেক্সট দেখো রবি ফসল। রবি ফসল মানে যে ফসলে জলের পরিমাণ খুব কম লাগে, অর্থাৎ শীতকালে চাষ করা হয়, তাকে কি বলা হয়, রবি ফসল। এই রবি ফসল চাষ করার, তার মধ্যে তুমি প্রথমেই রাখতে পারো আলু। দেখবে তোমাদের আশেপাশে যাদের বাড়ি তারা দেখবে শীতকালে দেখবে তোমাদের আলু চাষ করা হয়, আর বিভিন্ন ডাল জাতীয়, সেখানে মটরশুঁটি চাষ করা যেতে পারে, সেখানে সর্ষে চাষ করা যেতে পারে। তাহলে শীতকালে যে ফসল চাষ করা হয় তাকে রবি ফসল বলা হয়, বর্ষাকালে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ ফসল বলা হয়। এই বর্ষাকাল আর এই শীতকাল বাদ দিলে এই যে গরমের সময়টা যে ফসল চাষ করা হয় তাকে বলা হচ্ছে কি, জাইদ ফসল। তোমরা জানো প্রথম যে ধানটা থাকে আউশ, তাহলে এই গরমের সময় যে ফসলটা চাষ করা হয়, অনেক জায়গাতে কিন্তু তিল চাষ করা হয়ে থাকে, তাহলে গরমকালে যে ফসলটা চাষ করা হয় তখন তাকে বলা হয় জাইদ ফসল। তাহলে ঋতু অনুসারে কটা ভাগে ভাগ করা গেল, খারিফ ফসল বর্ষা জলকে কেন্দ্র করে চাষ করা হয়, দ্বিতীয় হচ্ছে রবি ফসল শীতকালে চাষ করা হয়, এখানে বেশি জলের প্রয়োজন হয় না, তৃতীয় কি বললাম, জাইদ ফসল যেটা হচ্ছে গ্রীষ্মকালে চাষ করা হয়। এরপরে আচ্ছা, এরপরে যেটা বলার সেটা কি বললাম, এই যে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম ভারতের কৃষির, প্রথমে বললাম কৃষির সংজ্ঞা, তারপর বললাম ভারতের কৃষির বৈশিষ্ট্য, তারপর বললাম ফসলের শ্রেণী বিভাগ, তারপর বললাম ঋতু অনুসারে শ্রেণী বিভাগ। এখান থেকে প্রশ্নের মান তোমাদের এক কিছু থাকবে, কিছু দুই থাকবে, আর কিছু তিন থাকবে। আর যারা মাধ্যমিক দিচ্ছ না তাদেরও কিন্তু এই কৃষিকাজটা প্রয়োজন থাকতে পারে। কেন থাকতে পারে, যে কোনো টপিকস পড়ার জন্য তোমাকে কিন্তু তার সম্পর্কে একটা ধারণা চাই। তাহলে ভারতের কৃষি ভালো করে যদি জানতে হয়, তাহলে ভারতের কৃষি তোমার ধারণা ডিটেলসে জানতে হবে। তাহলে এইরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, তাহলে তোমাদের প্রথম কাজ কি, আমাদের চ্যানেল অল ইউনিট চ্যানেল, এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। কারণ দেখো আমি এই চ্যানেলটা চেক করে দেখলাম যে যারা ভিডিও দেখছো তারা কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু বেশিরভাগ ভিডিও দেখে না। মানে আমি যদি পার্সেন্টেজ বলি, তাহলে দেখা যাবে যেখানে 40% লোক যারা আছে যারা সাবস্ক্রাইব করেছে তারা ভিডিও দেখছে, আর 60% লোক আছো যারা সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখছো। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরো নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। আর এখানে যেহেতু 9, 10, 11, 12 অন্য সাবজেক্ট হয়তো অল্প তথ্য পাবে, কিন্তু ভূগোলে ম্যাক্সিমাম তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। আস্তে আস্তে সব আপলোড করা হবে। আর চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে তো অবশ্যই বলবো তোমরা ভিডিওগুলো ছড়িয়ে দাও, আর তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে তো অবশ্যই অবশ্যই পৌঁছে দাও।
আর নেক্সট পরবর্তী পার্ট নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিও। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ।